আমাদের খোকনস ফিল্ম চ্যানেলের সকল প্রকার পার্ট গল্প দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিন। ফিরে বলতে লাগলো, শোনো জ্যোতি, তুমি কিন্তু। তনিমাকে পুরো কথাটা বলতে না দিয়েই মুখের উপর দরজা আটকে দিল জ্যোতি। তার এমন একটা কাজে রাগে তনিমার শরীর জ্বলে যাচ্ছে। এই জীবনে এত অপমানিত হয়তো তাকে আর কখনো হতে হয়নি। উদাস ভঙ্গিতে বিছানায় বসে আছে জ্যোতি। তনিমার একটা কথাও কিছু যায় আসে না, তার কারণ সে তার স্বামীকে চেনে, স্বামী সম্পর্কে জানে। আবার এও জানে শোভন তাকে মোটেও পছন্দ করতো না, সংসারটাও হয়তো করতে চায়নি। এর পেছনে কোনো কারণ তো অবশ্যই আছে, তবে তা মেয়ে ঘটিত নয়, বরং অন্য কোনো কারণ। কিন্তু কি সেই কারণ? জ্যোতির মনে একটা প্রশ্ন এলো। আচ্ছা, উনি কি এখনো আমার ভালোবাসতে পারেনি? উত্তর নেই তার কাছে, তবে আর কষ্ট পাবে না সে। আজ শোভন বাড়ি ফিরলে একটা হেস্তন্যস্ত হয়েই যাবে। আজ সে সরাসরি সব প্রশ্নের উত্তর চাইবে। তাতে যদি শোভন রাগ করে করুক, জ্যোতি মোটেও ভীতু মেয়ে নয়। স্ত্রী হিসেবে স্বামীর উপর পূর্ণ অধিকার আছে তার। শুনুন, আমি কালই বাড়ি চলে যেতে চাই। আপনার সময় না থাকলে শুধু টিকিটটা কেটে দিয়ে নামায়, আমি নিজেই চলে যেতে পারবো। স্ত্রীর এমন সোজাসাপটা একটি কথায় অবাক হলো শোভন। প্রত্যুত্তরে বলল, গতকালই তো ভাইয়ের শ্বশুরবাড়ি ঘুরিয়ে নিয়ে এলাম, তাহলে আবার কেন যাবে? এবার আর ঘুরতে কিংবা বেড়াতে যাব না, এখান থেকে একেবারে চলে যাব, কারণ আমি আর আপনার সংসার করব না। শোভন বিস্ফোরিত চোখে তাকালো জ্যোতির দিকে। তার সামনে গিয়ে হাঁটু মুড়ে বসলো। নম্র স্বরে জিজ্ঞেস করলো, হঠাৎ করে কি হলো তোমার? এভাবে কথা বলছো কেন? সংসার করবে না মানে বললেই হলো। জ্যোতি দৃষ্টি সরিয়ে নিল। স্ত্রীর থেকে কোনো উত্তর না পেয়ে শোভন মৃদু হেসে বলল, নিশ্চয়ই মজা করছো তুমি, তাই না? মোটেও আমি মজা করছি না, আমি আজ সিরিয়াস। জ্যোতি গম্ভীর কণ্ঠে বলল। শোভন খুঁটিয়ে খুঁটিয়ে পর্যবেক্ষণ করলো জ্যোতিকে। না, সে মোটেও মিথ্যে বলছে না। শোভন প্রশ্ন করল, হঠাৎ এই সিদ্ধান্ত কেন? এবার আর নিজেকে ধরে রাখতে পারল না জ্যোতি। তনিমার এখানে আসা থেকে শুরু করে তার বলা প্রতিটি কথাই বলে দিল শোভনকে। অনেক আশ্চর্য হলো শোভন। এই মুহূর্তে কি বলা উচিত বুঝতে পারল না। এতটা নিচে নেমে গেছে তনিমা, ভাবতেই অবাক লাগছে তার। খানিকক্ষণ নীরবতার পর শোভন শান্ত কণ্ঠে বলল, তোমার কি মনে হয় আমি এমন? আমার প্রতি বিশ্বাস নেই তোমার? তোমায় রেখে আরেকটা মেয়ের সঙ্গে? ছি, এসব ভাবতেই আমার ঘৃণা লাগছে। মোটেও আমি আপনাকে অবিশ্বাস করিনি। আমি জানি আপনি কখনোই এসব জড়াবেন না। ওই মহিলাকে তো আমি সঙ্গে সঙ্গে এখান থেকে বের করে দিয়েছিলাম। স্বস্তির নিঃশ্বাস ফেলল শোভন। পরক্ষণেই প্রশ্ন করল, তাহলে বললে কেন চলে যাবে? সংসার করবে না? জ্যোতি হতাশ দৃষ্টিতে তাকিয়ে উত্তরে বলল, কারণ আপনি আমায় ভালোবাসেন না। মেঝে থেকে উঠে বিছানায় নিশ্চিন্তে বসলো শোভন। শোভনের এমন খাপছাড়া ভাব দেখে খুব কষ্ট হলো জ্যোতির। কান্না পাচ্ছে। জোরপূর্বক কান্না আটকে রাখার চেষ্টা করে বলল, আপনি আমায় ভালোবাসেন না। আপনি নিজ ইচ্ছায় আমায় বিয়ে করেননি। এমনকি এখানে আমার সঙ্গে করে নিয়ে আসারও আপনার কোনো ইচ্ছে ছিল না। শুধুমাত্র মায়ের কথার বাধ্য হয়ে আপনি নিয়ে এসেছেন এখানে। হয়তো সম্পর্কটাও এই কারণেই টিকিয়ে রেখেছেন এখনো। এমন নড়বড়ে ঝুলন্ত একটা সম্পর্কে আমি আর থাকতে চাই না, তাই চলে যাব আমি। কিসের ভালোবাসা ভালোবাসা করছো? আমি কি বাচ্চা ছেলে যে আমায় কেউ জোর করে বিয়ে দিয়ে সংসার করাবে? দম ফেলে শোভন আবারও বলল, সারাদিন ভালোবাসি ভালোবাসি বলে তো প্রেমিকাকে ইমপ্রেস করতে হয়, বউকেও কি ইমপ্রেস করার কোনো প্রয়োজন আছে? তাহলে কি বলতে চাইছেন? আপনি ভালোবাসেন আমায়? অপ্রস্তুত হয়ে গেল শোভন। কি উত্তর দিবে বুঝতে পারল না। এদিকে উত্তরের আশায় তার মুখের দিকে তাকিয়ে আছে জ্যোতি। কিছুক্ষণ অপেক্ষা করার পরেও কোনো উত্তর না পেয়ে আশাহত হলো। উঠে গেল বসা থেকে। আলমারির কাছে থেকে লাগেজ তুলে নিল। শোভন ভ্রু কুঁচকে নিল জ্যোতির কর্মকাণ্ডে। প্রশ্ন করল, কি করছো? জামা কাপড় গোছাতে হবে। কেন? বললাম তো চলে যাব। আপনার টিকিট কাটার দরকার নেই, আমি নিজে স্টেশন থেকে টিকিট কেটে চলে যাব। কাউকে দরকার নেই আমার। দীর্ঘ শ্বাস ফেলে শোভন এগিয়ে গিয়ে জ্যোতির হাত ধরল। লাগেজ যথাস্থানে রেখে দিল। বলল, কি শুরু করলে এই রাতের বেলা? একবার বলছো তনিমা ম্যামের কথা বিশ্বাস করোনি, আবার এদিকে যা শুরু করেছো এতে তো স্পষ্ট বোঝা যাচ্ছে ওরা সব কথা তুমি বিশ্বাস করে আমায় ভুল বুঝছো। বললাম তো কোনো ভুল বুঝিনি আমি। আপনি বুকে হাত দিয়ে বলতে পারবেন আপনি চান আমার সঙ্গে থাকতে? বলতে পারবেন আপনি আমায় ভালোবাসেন?
আমি খুব ভালো করেই জানি আপনি তা পারবেন না। এত অবহেলা অনাদরের মধ্যে আমি আর এক মুহূর্ত থাকতে চাই না। কি এক বিপদে পড়ল শোভন। না পারছে সইতে, না পারছে কিছু বলতে। মেজাজ খারাপ হয়ে গেল। এই আবার কেমন কথা? বুকে হাত দিয়ে ভালোবাসি বলতে হবে মানে? যদি চ্যালেঞ্জ দিচ্ছে, ও কি মনে করে আমি ভীতু? আমি কি পারবো না বলতে? আলবাত পারবো, কিন্তু বলবো না কারণ আমার লজ্জা করে। মনে মনে ভাবছে শোভন। শোভনের থেকে এবারও আশানুরূপ সাড়া না পেয়ে রেগে গেল জ্যোতি। এ আবার কেমন ধারার লোক? মনের কথা স্বীকারও করবে না, আবার যেতেও দিবে না। বিরক্ত কণ্ঠে বলল। ছাড়ুন আমার হাত। শোভন ছাড়ল না। আপাতত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে হবে। কোনো কিছু না ভেবে জড়িয়ে ধরল স্ত্রীকে। মাথায় হাত বুলিয়ে দিতে দিতে বলল। শান্ত হও জ্যোতি। মেয়ে মানুষের যে যখন তখন মুড সুইং হয় তা আমি জানি। তোমারও মুড সুইং হয়েছে, না হলে কি এভাবে কারো রূপ বদলে যায়? মোটেও আমার মুড সুইং হয়নি। ছাড়ুন বলছি। যার স্বামী তাকে ভালোবাসে না তার যন্ত্রণা আর কেই বা বুঝবে? এবার কিন্তু বেশি হয়ে যাচ্ছে। ভালোবাসি না বললেই হলো? আমি তোমাকে এখনো এমন কথা বলেছি? কখনো তোমার প্রতি বিরক্তি প্রকাশ করেছি? তাহলে এত কিছু কেন ভেবে নিলে তুমি? তার মানে আপনি আমায় ভালোবাসেন? না বাসার কি আছে? তুমি আমার বউ। বউয়ের জন্য ভেতরে আলাদা একটা জায়গা তো থাকি। এক সময় না এক সময় সেই জায়গা সে নিজেই দখল করে নেয়। ভালোবাসাও জন্মে যায় সেখানে। এ আবার ঢাক ঢোল পিটিয়ে বলতে হবে ভালোবাসা কি প্রকাশ করে কিছু? আজব। আমি ওই একটা জায়গায় থাকতে চাই না। আমি আপনাকে পুরোপুরিভাবে চাই। আপনার সব জায়গায় শুধু আমিই থাকতে চাই, আর সেখানে শুধু আমিই থাকবো। শোভনের বক্ষ থেকে মাথা তুলে জ্যোতি আশ্চর্যজনিত কণ্ঠে শুধালো। আমি তো পুরোপুরিভাবেই তোমার। মুচকি হাসল শোভন। বলল। স্বস্তি পেল জ্যোতি। রাগ গলে পানি হয়ে গেল। শোভনের থেকে নিজেকে ছাড়িয়ে বিছানায় গিয়ে বসল। জ্যোতির হাবভাব বোধগম্য হতেই শোভনও স্বস্তি পেল। জ্যোতি বলল। তাহলে ঠিক আছে, আপাতত যাচ্ছি না আমি। না হয় করলাম আপনার সংসার, তবে একটা শর্ত আছে। কিসের শর্ত আবার? যা বলবে সব কিছুতেই তো রাজি আমি। অধরে হাসি ফুটে উঠল জ্যোতির। বলল। এখানে আমরা আর থাকবো না, বাড়ি ফিরে যাব। তারপর সবাই একসঙ্গে মিলেমিশে থাকবো। ভেতরে ভেতরে আতকে উঠল শোভন। জ্যোতির প্রস্তাব নাকচ করে দিয়ে বলল। এ সম্ভব নয়। এখানে আমি একটা চাকরি করি। চলে গেলে এই চাকরির কি হবে? ছেড়ে দিবেন? হ্যাঁ, তুমি বললে আর আমি চাকরি ছেড়ে দিব? এত সহজ? তোমার কি ধারণা আছে চাকরি বাজার নিয়ে? এই দিনে সহজে চাকরি পাওয়া যায়, তার উপরে এত সুযোগ সুবিধা। জানো, কোম্পানি থেকে নিজের একটা ফ্ল্যাট কেনার জন্য ঋণ পেয়েছি আমি। এখন ছেড়ে দিলেই হলো। তাহলে আর কি, দেখুন ট্রান্সফার হতে পারে কিনা। আর যাই হোক, আপনি ওই ফালতু মহিলার সঙ্গে এক অফিসে বসে কাজ করতে পারবেন না। আমি থাকতে এটা কখনোই হতে দিব না আমি। এখন কি করবেন ভেবে দেখুন আপনি। আপনার বউ চাই নাকি ওই চাকরি? সম্ভব হলে তো আমি নিজেই ছেড়ে দিয়ে চলে আসতাম। মোটেও এইসব টর্চার সহ্য করতাম না। ও, তার মানে বউয়ের থেকে চাকরি গুরুত্বপূর্ণ? তার মানে আপনি আমায় ভালোবাসেন না, তাই তো? আবারও মিথ্যে বলেন আমায়। শোভন হতাশ হলো। বলল। তুমি তো অবুঝ নও জ্যোতি। কেন এমন করছো বলো? আমি চাই না আমার স্বামীর দিকে কেউ কুদৃষ্টিতে তাকাক। দরকার হলে আমি নুন ভাত খেয়ে থাকবো, ছেঁড়া কাপড় পরবো, তবু আপনাকে এইখানে থাকতে দিব না। জ্যোতি আবারও বলল। সব আপনজনরা পড়ে আছে সে কত মাইল দূরে, আর আমরা এইখানে পড়ে আছি। চাইলেও কাউকে সহজে দেখা যায় না। বিপদ হলেও সাহায্যের জন্য এগিয়ে আসার মতো কোনো লোক নেই। কেন এত সুন্দর একটা পরিবার রেখে এইখানে এত দূরে এসে পড়ে থাকতে হবে বলেন তো? আপনার কি ইচ্ছে করে না বাকি ভাইদের মতো বাবা মায়ের কাছে একসঙ্গে থাকতে? শোভন গম্ভীর কণ্ঠে উত্তর দিল। না, একদম ইচ্ছে করছে না। আমার কেউ নেই, মা বাবা ভাই বোন কেউ নেই। আমি একা। এই কারণেই তো এতটা দূরে একা একা পড়ে আছি, যাতে জীবনে কারোর প্রয়োজন না হয়। কেউ চাইলে আমার দেখা না পায়, যোগাযোগ করতে না পারে। কিন্তু শেষ পর্যন্ত তুমি জড়িয়েই গেলে আমার এই ছোট্ট জীবনের সঙ্গে। চমকে গেল জ্যোতি। এতক্ষণ তো শোভনের ভেতরে লুকিয়ে থাকা কথাগুলোই জানার জন্য অপেক্ষা করছিল। শুধু ভয়ে সরাসরি জিজ্ঞেস করতে পারছিল না। যদি শোভন উত্তর না দেয়, যদি কথা ঘুরিয়ে ফেলে, রাগ করে। কিন্তু এখন আর সে ভয় নেই। এখন তো শোভন নিজেই কিছুটা হলেও বলে দিয়েছে। জ্যোতি প্রশ্ন করল।
আপনাদের মধ্যে কিছু যে একটা হয়েছে তা আমি শুরুতেই বুঝতে পেরেছি, কিন্তু কি এমন হয়েছে যে নিজের পরিবারকে অস্বীকার করছেন? একসঙ্গে থাকলে ভুল বোঝাবুঝি হয়েই থাকে, তাই বলে